নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আপনাদের সঙ্গে রয়েছি গ্রাউন্ড রিপোর্ট স্পেশাল এডিশন ডিজিটাল এক্সক্লুসিভে। আর আজ আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ফয়াজ আহমেদ, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য। আজকে সবে আপনাদের রাজ্য সম্মেলন শেষ হয়েছে, নতুন উদ্দীপনায় আপনারা ঝাঁপাচ্ছেন 26-এর লক্ষ্যে। সবাই যেটা জানতে চাইছে এই মুহূর্তে, কংগ্রেসের সাথে হাত মেলাবেন? মেলানো না মেলানোর বিষয়টা সম্মেলনে আলোচনা না। সম্মেলনে আমরা একটাই ডাক দিয়েছি, সেটা হচ্ছে আমাদের নিজের শক্তিটাকে আমরা বাড়াবো, বাম শক্তিটাকে আমরা ঐক্যবদ্ধ করব, আল্ট্রা লেফটকে সাথে নেব। আল্ট্রা লেফটকে সাথে নেবেন? অবশ্যই, আমরা তো বলছি, তা ছিল তো, না থাকার তো নেই। ফলে যারা আরএসএস বিরোধী, বিজেপি বিরোধী আর বাংলায় তৃণমূল বিরোধী যে শক্তি রয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তি, সবাইকে, ব্যক্তি, ক্লাব, সংগঠন, আমরা তাদেরকে একত্রিত করব। কারণ এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, বাঁচাতে হবে দেশকে, বাঁচাতে হবে বাংলাকে। ফয়াজদা, আরএসএস এর জন্য কমিউনিস্টরা থ্রেট, কমিউনিস্টরা শত্রু আরএসএস এর জন্য। তো আপনিও জানেন, সবাই জানে, আজকের নয়, 1925 সালে এক্স্যাক্টলি। আরএসএস এর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দুর্গা, বাংলার দুর্গা। এটা আরএসএস এর নাগপুরের সম্মেলনে বলা হয়েছিল, তার জন্য সোশ্যাল অর্গানাইজেশন। কিন্তু এখানেই প্রশ্নটা হলো, এত কিছুর পরেও বিজেপি বনাম তৃণমূলের যে লড়াই, তাতে আপনারা প্রাসঙ্গিক হবেন কিভাবে? বিজেপি বনাম তৃণমূল তো এটা হচ্ছে মক ফাইট। এই লড়াইটা মানুষও বুঝতে পেরেছেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কোনোদিন লড়াই করবে না, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কোনোদিন লড়াই করবে না। আমরা দেখলাম তো, একের পর এক ঘটনা দেখলাম। আমরা এই তো সবে আরজিকর ঘটনা প্রমাণিত, তৃণমূল বিজেপির যে সেটিংটা। কারণ মোহন ভাগবত বলে দিয়েছিলেন, অত বড় লড়াই গোটা বাংলা কেন, গোটা দেশ, আন্তর্জাতিক স্তরে যেটা নিয়ে মানুষ আন্দোলন করছেন, যে মেয়েটির মা বাবা এখনো বিচারের দাবিতে রাস্তায় নামছেন, এখান থেকে সুপ্রিম কোর্ট ছুটছেন যারা, সেখানে দাঁড়িয়ে মোহন ভাগবত বললেন বাংলার বিজেপি মমতা ব্যানার্জির পাশে থাকবে আরজিকরের ইস্যুতে। ফলে এখনো মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। একটা কথা বলুন, আজকে দেখলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে আপনারা রীতিমতো ফেস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই মীনাক্ষী মুখোপাধ্যায় আজকে বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরা, দুর্নীতির সরকার চলছে। আমার প্রশ্ন হলো, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বিজেপিও বলে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিজেপি রীতিমতো তৃণমূলের হেভিওয়েট নেতাদের ধরলেন, জেলে পুরলেন। তারপর হলোটা কি? ফার্স্টে জেল, তারপর বেল। ট্র্যাক রেকর্ডটা যদি দেখেন, এই যে বিজেপিও বলছে দুর্নীতির বিরুদ্ধে, তো বিজেপির নেতা একের পর এক দুর্নীতির সঙ্গে, এটা নতুন কিছু না। বিজেপি এই সবে ইলেকট্রাল বন্টতার সামনে এলো, একের পর এক দুর্নীতি আসছে। ফলে বিজেপি যারা বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়বে, আসলে তারাই তো দুর্নীতিগ্রস্ত, আর তৃণমূল তাই। সিবিআই যদি সঠিকভাবে, এটা কিন্তু বিজেপি সিবিআইকে দেয়নি কেস, মানুষের যখন টাকা আত্মসাৎ করলো সারদা নিয়ে, এই বেকার যারা ছাত্র যুব যারা হচ্ছে পরীক্ষায় পাশ করে আজ অবধি পথে আছে, চাকরি পাচ্ছে না, যাদেরকে পুলিশ পেটা করছে, যাদেরকে লকআপে যেতে হচ্ছে, যাদেরকে স্কুলে পড়ানোর কথা তারা রাস্তায় বসে থাকছে, যাদের রাস্তায় থাকার কথা তারা হচ্ছে স্কুলে পড়াচ্ছে, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে। সিবিআই করলো না কোনো ইনকোয়ারি। ইনকোয়ারিটা সুপ্রিম কোর্ট থেকে সিবিআই ইনকোয়ারির অর্ডার হলো। সিবিআই যদি ঠিকমতো তদন্ত করতো, বিজেপি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়তো, তাহলে বাংলার তৃণমূল কংগ্রেসের গোটা ক্যাবিনেটটা জেলের পেছন হতো। হলো তো না। এদিকে আপনারা যখন তদন্ত রিপোর্ট দিতে পারছে না, তার জন্য জামিন হয়ে যাচ্ছে চাষির। বেশ, আপনারা যখন বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, যখন শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে, তখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারাও দুর্নীতি করেছেন, চিরকুটে চাকরি দিয়েছেন। আমরা আবার বলছি, মমতা ব্যানার্জি এসে বলেছিলেন তদন্ত করবেন, সবাইকে জেলে পাঠাবেন, সব ফাইলটাকে ওপেন করবেন। আজ অব্দি ফাইল ওপেন হলো না। কিন্তু উনি তো বলেছিলেন বদলা নয় বদল চাই, এবং তাই জন্য উনি বদলা নেননি, এখন তারাই বলেন। না, উনি তখনই বলেছিলেন জেলে পাঠাবেন, বদলা নয় বদল। এই স্লোগানের পরেই তো গোটা বাংলা জুড়ে আমাদের ওপর আক্রমণ, পার্টি অফিস পোড়ানো হলো, পার্টি অফিস বন্ধ করে দেওয়া হলো, আমাদের কতজন পার্টি কর্মীকে খুন করে দেওয়া হলো, এমনকি মিথ্যে মামলা আজ অব্দি চলছে। এমনকি আরজিকর ইস্যুতে যদি রাস্তা নামি, তাতে হচ্ছে মামলা হয়ে যায়। কথা বলুন, আপনারা বলছেন 26-এ আপনারা ফিরবে, আপনারা বলছেন মানুষ আপনাদের উপর ভরসা রাখবে। আমরা ব্রিগেড দেখেছি, ব্রিগেডের জনসমাবেশ দেখেছি, তারপর বিধানসভায় শূন্য আসনও দেখেছি। সঠিক, ব্রিগেড ভরে, ভোট বাক্স কেন ভরে না? একবার শুধু
এই তৃণমূল এবং বিজেপি, এই নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, বাকি সব তারা নিরপেক্ষ হয়ে যাক, মানুষ বুঝিয়ে দেবেন। তারা তো ভোট বলছে যে দখল আপনারা হচ্ছে, এই বুথ দখল তারা তো হচ্ছে। বলছে এই পন্থা আপনারা দেখিয়েছেন, আপনারা বুথ দখল ধরে করতেন, নিলাম, আপনারা দেখিয়ে ভোট দিয়েছি। দখল করতেন। যদি আমরা এটাই দেখাতাম তাহলে কারো ক্ষমতা ছিল না আমাদেরকে উৎখাত করতো। আমরা মানুষের উপর বিশ্বাস করতাম, মানুষের রায়তে আমরা নির্বাচিত হতাম, মানুষের রায়তেই আমরা বিরোধী পক্ষে আমরা আছি আজকে রাস্তায় শূন্যতে, মানুষের রায়তে। ফলে মানুষকে বিশ্বাস করি। আজকে সেই মানুষ যদি আপনারা গিয়ে নিজেরা আপনারা নিরপেক্ষভাবে যাবেন, যদি প্রশ্ন করবেন, দেখবেন মানুষ একে হচ্ছে যখন জানবে চ্যানেল, মুখ খুলতে ভয় পাচ্ছে, কিন্তু এখন মুখ খুলছে লোকে। কিন্তু একটা কথা বলুন, তাদেরকে ভোট দিতে দেবে? আপনারা টেকনিক্যালি শূন্য থেকে শুরু করছেন, ফ্রম জিরো। আমরা সমস্যা আগেও নেই, বলেছি, শূন্য থেকে অনেকেই শুরু করে। আমরা শূন্য ছিলাম, জিরো ছিলাম। লকডাউনে কোভিডের সময় মানুষ দেখলো এই জিরোটাই হিরো। রেড ভলেন্টিয়ার আমার ছিল, বাকি কেউ ছিল না, সরকার ছিল না। যারা বলে দুয়ারে সরকার, সেই সরকারকে দুয়ারে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তৃণমূলের নেতাদের বাড়িতেও আমাদের রেড ভলেন্টিয়ার গিয়ে সার্ভিস দিয়েছে, অক্সিজেন পাঠিয়েছে। বেশ, আজকে রাজ্য কমিটির সম্মেলন, আপনাদের রাজ্য সম্মেলন আজকে শেষ হলো, কিন্তু আপনাদের রাজ্য কমিটিতে না যুবর কেউ রইলো, না কোনো এসএফআই এর লিডারশিপ রইলো, এমন কেন? গতবার আমার মনে আছে 24 কিংবা 21 আপনার তারুণ্যে জোর দিয়েছিলেন, আপনারা এই ইয়াং লিডারশিপের ওপর ভরসা রেখেছিলেন, ওয়ার্ক করেনি। আবার এই সম্মেলন থেকে এজটা আরো কমেছে। গত রাজ্য সম্মেলনের অ্যাভারেজ থেকে এবার আরো কমলো। এক, তাহলে দ্বিতীয় হচ্ছে, SFI আবার যুবর বলি, কোনো এসএফআই কে বক্তব্য বলছে কেউ নেই কেন? এসএফআই নেই কেন বলছে? সৃজন ওখানে কি এসএফআই না? প্রতিকুর কি এসএফআই না? মীনাক্ষী কি ডিওয়াইফাই না? ধ্রুব কি ডিওয়াইফাই না? কে বলছে নেই? ফলে ছাত্র যুব সবই রয়েছে আমাদের এই এই কলকাতা কমিটিতে। এখন এইভাবে ব্যক্তি যদি খুঁজি, না, তাহলে আমাদের- আমরা সবাই আমাদের- এক্সপেক্ট করেছিলাম কলতান দাশগুপ্তর নামটা দেখতে পাবো, কিন্তু কলতান দাশগুপ্তকে যুব ইদানিং শক্তির- ওই কাণ্ডের পর, ওই টেলিফোন কাণ্ডের পর কলতান দাশগুপ্তকে আমরা না টেলিভিশন চ্যানেলে দেখতে পাই, সেটা অবশ্য ওনার ব্যক্তিগত বিষয়। আপনারা দল থেকেও পাঠান না, আর কলতান দাশগুপ্তকে আমরা কমিটিতেও দেখলাম না। তাহলে কি কলতানকে এবার একঘরে করা হলো? এমন অনেক আছেন এই রাজ্যে, অনেকে গণসংগঠনের নেতা, তাদের দায়িত্ব আছে, প্রচুর দায়িত্ব আছে, তারা পার্টির সেই রাজ্য কমিটিতে নেই। তার মানে এটা নয় আমাদের দল তৃণমূল আর বিজেপি না, যে যখন যাকে ইচ্ছা হলে নিয়ে নিলাম, যখন যাকে ইচ্ছা হলো তাড়ালাম, আজকে এক্সপেল করলাম, বহিষ্কার করলাম, কালকে আবার নিয়ে নিলাম। আমার দল এইসব না। গণসংগঠনের নেতা, আজকেও কলতান দাশগুপ্ত যুব শক্তি পত্রিকার এডিটর, মনোযোগ দিয়ে সেই জায়গায় কাজ করছে। গোটা বাংলা জুড়ে যুব আন্দোলনটাকে কি করে করা যায় সে কাজ করছে। কিন্তু যুব আন্দোলন থেকে শুধু তো পার্টিটা হবে না, ওয়ার্কিং ক্লাসের পার্টি, যুবর প্রতিনিধি রয়েছে, ছাত্রের প্রতিনিধি রয়েছে, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি রয়েছে, কৃষকদের প্রতিনিধি রয়েছে, মহিলাদের প্রতিনিধি রয়েছে, ক্ষেত মজুরদের রয়েছে, সবই আছে। এমনকি সংখ্যালঘু, আদিবাসী, ভাষাগত সংখ্যালঘু, ট্রাইবাল, কেউ বাদ নেই। পাহাড় থেকে নিয়ে জঙ্গল, সবাইকে পার্টির নেতৃত্ব। এবার এখানে আপনি যখন পাহাড় থেকে জঙ্গলের কথা বললেন এবং আদিবাসী সম্প্রদায়ের কথা বললেন, একটা প্রশ্ন দাদা না করলেই নয়, তা হলো দেউচা পাচামি। আন্দোলন হচ্ছে দেউচা, সেখানে। এক্স্যাক্টলি, দেউচা পাচামিতে আমরা গিয়েছিলাম, আমরা নিজেরা দেখে এসেছি আদিবাসীরা তারা কতটা ক্ষুব্ধ সরকারের উপর। আমরা দেখে এসেছি সেখানে মাইনরিটি ভোট, সংখ্যালঘু, তারাও ক্ষুব্ধ। এবং এখনও যে কাজটা দেউচাতে হচ্ছে পুরোটাই ওয়েস্টেড ল্যান্ডে হচ্ছে। যে মুহূর্তে আদিবাসীর জমিতে হাত পড়বে, আমাদের আশঙ্কা, কিংবা আমরা যে আর্তনাদ ওখান থেকে শুনতে পেয়েছি, যে শঙ্খনাদ ওখান থেকে শুনতে পেয়েছি, তাতে হয়তো একটা সমস্যা হবে। দেউচা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর? শুনুন, এই সরকারের ওপর মানুষের আর আস্থা নেই। সিঙ্গুরটা দেখেছে মানুষ, ভুল বোঝানো হয়েছিল। এই যে বুঝলেন না, সবাইকে যারা ওই নন্দীগ্রাম, সিঙ্গুর এইসব নিয়ে কত কিছু হলো, ঠিক। ইনি এসে সঙ্গে সঙ্গে বলেন সব কেস উইথড্র, ঠিক। কোনো চার্জশিট হবে না। সিঙ্গুর আবার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে ছাড়লে হবে না, হাইকোর্ট বলছে আবার তদন্ত হবে। আমরা চাই তদন্ত হোক। তারা বলেছিলেন না যে ওই নন্দীগ্রামের গুলিটা করেছে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ, তখনও বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন না, আমার পুলিশ এই কাজ করতে পারে না, হাওয়াই চটি পড়া পুলিশ আমার পুলিশ না। তারা নিজেই আজকে শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জি বলেছে, মমতা ব্যানার্জি বলছেন শুভেন্দু অধিকারী পাঠিয়েছিল লোক, আর শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জি বলেছিলাম তাই জন্য আমি এই হচ্ছে ভুয়া পুলিশ পাঠিয়েছিলাম, গুলি করিয়েছি। আমরা চাই তদন্ত হোক, মানুষ বুঝেছি। তখনও বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন মানুষ বুঝবেন, 10 বছর বাদে বুঝবেন। তারা নিজেরাই সেটা সামনে এনেছেন। আমরা চাই পুলিশ তদন্ত করুক। এখানে একটা কথা সামনে বলুন, আসুন। আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কথা, তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর পরবর্তীকালে এসে হন্ট করবে।
সিঙ্গুর পরবর্তীকালে এসে হন্ট করবে কি করবে না একটা বৃহত্তর পার্সপেক্টিভ, কিন্তু দেউচা পাচামি এই মুহূর্তে রাজ্য সরকারকে হন্ট করছে, এটা ধামাচাপা দেওয়ার কোনো জায়গা নেই। যতই মানুষ বলুক দেউচাতে এভরিথিং ইজ পিসফুল, যেদিন খনন কার্য শুরু হয় সেদিন ট্রাইবেলরা তীর ধনুক চালিয়েছিল সেখানে। গোটা বাংলা পিসফুল না, আইন শৃঙ্খলা নেই, মা বোনদের ইজ্জত নেই। দেখছেন না, এই তো দুদিন আগে মেয়েটা ইফতিজাররা তাকে দাবা করে অ্যাক্সিডেন্ট হলো, তাকে মৃত্যু মেরে ফেলা হলো। পুলিশ তো বলছে পুলিশ কি করছে? কিছুই হচ্ছে পুলিশ- না। এবং পুলিশ হচ্ছে সঙ্গে সঙ্গে ডাইভার্ট করে দেবে, কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সব কেসের আগেই বলে দিচ্ছেন একটা সবই সাজানো ঘটনা। ফলে পুলিশ সেই দিকে যাচ্ছে, পুলিশ বুঝে গেছে আসলে আবার মুখ্যমন্ত্রী কি চান। আর সমাজ বিরোধীরা বুঝে গেছে এই সরকারটা আমাদের সরকার, মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী। কারণ যেদিন শপথ নেওয়ার পরে ভবানীপুরের লকআপ খুলে বার করেছিলেন অপরাধীরা বুঝে গেছিল এটাই হচ্ছে আমাদের রাজ্য, আমরা যা ইচ্ছা তাই করব, এবং তাই হচ্ছে। ফয়াজ দা, এত সব কিছু তো 26কে সামনে রেখে ভোটের জন্য, ভোটের রাজনীতি, ভোটের জন্য লড়াই, মানুষ আপনাদের কেন ভোট দেবে? শুধু ভোট না, কমিউনিস্টরা শুধু ভোট না, ভোটটাও আমাদের কাছে একটা বড় হাতিয়ার। আমরা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন, আমরা আজকেও সমাজতন্ত্রের স্বপ্ন দেখি। আমরা চাই এই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে লড়াই করা এই সিস্টেমের বিরুদ্ধে, এবং এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাহলে আমাকে এই সরকারের পতন ঘটাতে হবে মানুষকে সঙ্গে নিয়ে। এই সরকার থাকলে ক্ষেতমজুর থেকে নিয়ে বেকার যুবক, মা বোনেরা কারো সুরক্ষিত না। গোটা বাংলার হচ্ছে বুকে এখন আগুন জ্বলছে, যেখানে হাত দিচ্ছেন বারুদ, অস্ত্র, টাকা, এই তো রয়েছে বাংলায়। বাংলায় চাকরি নেই, বাংলায় কোনো কলকারখানা আসবে না, বাংলার মানুষকে ভাতা দেওয়া হবে, বাংলার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই সেখানে, ড্রপ আউট হচ্ছে বাংলা। কোথায় যাচ্ছে বাংলা? বাংলা কতটাই এগিয়ে, মমতা ব্যানার্জির প্রচারে এগিয়ে রয়েছে, বাংলার মানুষ কিন্তু আজকেও বুঝতে পারছেন বাংলা কোথায় ছিল, কোথায় আছে। আর বিজেপি আর তৃণমূল দুজন মিলে তার নিজের খেলার মধ্যে দিয়ে মানুষকে ধর্মীয় উস্কানি, বিধানসভায় আলোচনা হবে, ঠিক। কি হবে না হবে বিধানসভায় আলোচনা হচ্ছে। একজন বলছেন কত বড় হিন্দু এই মুসলমান, বিধানসভায় এই আলোচনা। আর উনি দাঁড়িয়ে বলছেন আমি হচ্ছে কত বড় ব্রাহ্মণ, কি পুজো করে বেরোই, বিধানসভা তার জন্য না। এরা মানুষকে বোকা বানাচ্ছেন, শপথ নিয়েছেন সংবিধানের ওপরে। আসলে বিজেপিটা তো সংবিধান মানে না, তারা তো পরিবর্তন চায়, আরএসএস চায় না এটা। তো মানুষ তৃণমূলও এই কারণে- তাই করছে, এরা তৃণমূলও তাই খারাপ করছে। বলে আপনাকে ভোট দেবে? তৃণমূলও তাই করছে। মানুষকে সেটাই বোঝাতে হবে, মানুষের কাছে আমাদের যেতে হবে, আমাদের বুথ লেভেলে মানুষের কাছে গিয়ে এদের মানুষ বুঝতে পারছেন, কিন্তু মানুষের কাছে গিয়ে এটাকে ভালো করে বুঝাতে হবে। তাই জন্য ডাক দেওয়া হয়েছে 26 তারিখ, 25 তারিখে শেষ হলো আমাদের সম্মেলন, আগামীকাল 26 থেকে 26শে ফেব্রুয়ারি থেকে 2026 এই লড়াইটাই আমরা চ্যালেঞ্জ নিচ্ছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ফয়াজ দা, ফয়াজ আহমেদ, লেডিজ এন্ড জেন্টলম্যান। 26 থেকে 26 ধরো, 26 থেকে লক্ষ্য রাখো 26-এ, কারণ আম জনতা এখনো সিপিআইএম বিশ্বাস করে তাদের সঙ্গে রয়েছে। ব্রিগেড যেমন ভরতে পারে, সিপিআইএম এর এখনো বিশ্বাস রয়েছে, সেই ব্রিগেড ভরা মানুষ এবার একবার আবার ভোট দেবে বামেদের। লাল ঝান্ডা আবার উঠবে শহরের রাজপথে। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।